মিসির আলি ছাত্রের ডায়েরি নিয়ে বসেছেন, অল্প কিছু পাতা বাকি। এই পাতাগুলিতে হঠাৎ হঠাৎ কিছু অসংলগ্ন বাক্য ঢুকে পড়েছে, যেমন তারকা চিহ্ন দিয়ে লেখা পাচ্ছি না কেন, রুলার রুলার, লবণ নাই। 5টা পুরো পাতা আছে উল্টো করে লেখা, শুধুমাত্র আয়নার সামনে ধরলেই পড়া যায়। ডাইসলেক্সিয়া নামক ব্যাধির রুগীরা এইভাবে লেখে। তার কি সেটা আছে? মিসির আলি উল্টো করে লেখা অংশটা আগে পড়লেন। তার আয়না প্রয়োজন হলো না, পড়তে কিছু বেশি সময় লাগলো। তার ছাত্র ফারুক লিখেছে, এই অংশে আমি কিছু অদ্ভুত কথা লিখব। কথাগুলি সাধারণ ব্যাখ্যার বাইরে। সরকারি ছুটির দিন, আমি কলেজে যাইনি। কান্নার শব্দ শুনে উঠে গেলাম। আঙুর কাঁদছে। আমার কাজের মেয়ে আঙুর খুব ভয় পেয়েছে। সে বসার ঘরের পর্দার আড়ালে লুকিয়ে কাঁদছিল। আমি তাকে পর্দার আড়াল থেকে বের করে বললাম, কি হয়েছে? সে বলল, ভয় পাইছি। কখন ভয় পেয়েছিস? সকালে। দিন দুপুরে কিসের ভয়? কি দেখে ভয় পেয়েছিস? মেয়েটা কিছু বলে না, শুধু কাঁদে আর একদিক ওদিক তাকায়। বড় বড় করে নিঃশ্বাস নেয়। কাঁদতে কাঁদতে তার হিচকির মতো উঠে গেল। হিস্টেরিয়াগ্রস্ত অবস্থা। মেয়েটির একটি কথা, সে বাড়িতে থাকবে না, এক্ষুনি চলে যাবে। তার ভয় পাওয়ার বিষয় নিয়ে যে আয়নার সঙ্গে আলাপ করব সে উপায় নেই। আয়নার নতুন অভ্যাস হয়েছে, নদীর পাড়ে যাওয়া। সে নদীর পাড়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। আমাদের কলেজের পাশে নদী, নাম বড় গাঙ্গ। আয়না খুঁজে খুঁজে নদীর পাড়ে একটা ছাতিম গাছ বের করেছে। সে গাছের গুড়িতে বসে 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 থাকে। তাকে নিয়ে কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে কানাঘুয়াও আছে, যেমন তার মাথা ঠিক নাই। সে নিজে নিজে হাত নেড়ে কথা বলে, হাসে। আমি আঙুরকে শান্ত করার চেষ্টা করলাম, লাভ হলো না। আমি বললাম, আয়না ফিরুক, তারপর তোকে আমি তোর বাড়িতে দিয়ে আসবো। আঙুর তাতেও রাজি হলো না, তাকে এখনই দিয়ে আসতে হবে। সে আর এক মুহূর্তের জন্য থাকবে না, থাকলে নাকি সে মরে যাবে। বাধ্য হয়ে আমি তাকে নিয়ে রওনা হলাম। তার বাবা মা শহরে এক বস্তিতে থাকে। রিকশায় যেতে 15-20 মিনিট লাগে। রিকশায় উঠে আঙুর স্বাভাবিক হয়ে গেল। আমাকে ভয় পাওয়ার ঘটনা নিচু গলায় বলল যে সে ঘর ঝাড় দিচ্ছিল। তার আপামনি আয়নার সামনে বসে চুল আর আঁচড়াচ্ছিল। হঠাৎ সে দেখে আপামনির হাত থেকে চিরুনি পড়ে গেছে আর আপামনি আয়নাটার ভেতরে ঢুকে গেছে। আমি তার কথার কোনো গুরুত্ব দিলাম না। কি দেখতে কি দেখেছে, মানুষ আয়নার ভেতর ঢুকে যাবে কিভাবে? সে যদি বলতো আপামনি হঠাৎ শূন্যে মিলিয়ে গেছে, তাও একটা কথা হতো। মানুষের চোখে ব্লাইন্ড স্পট বলে একটা ব্যাপার আছে। হঠাৎ কোনো বস্তু ব্লাইন্ড স্পটে পড়ে গেলে তা দেখা যায় না। ফেরাউনের কিছু জাদুকর ব্লাইন্ড স্পটের বিষয়টা জানতেন। তার সাহায্যে তারা জীবন্ত বস্তু অদৃশ্য করার খেলা দেখাতেন। আমি আয়নাকেও কিছু বললাম না। আঙুর তার বাবা মাকে দেখার জন্য হঠাৎ খুব ব্যস্ত হয়ে পড়েছে। বলে কয়েকদিনের জন্য তাকে বাবা মার কাছে রেখে এসেছি, এইটুকু বললাম। আয়না বলল, তাড়াতাড়ি নিয়ে এসো, মেয়েটাকে ছাড়া বাসাটা খালি খালি লাগছে। আমি বললাম, আচ্ছা। আয়না বলল, মেয়েটাকে আমার খুব পছন্দ, তাকে পালক নিলে কেমন হয়? আমাকে মা ডাকবে, তোমাকে বাবা ডাকবে। আমি বললাম, মেয়েটাকে পালক নিতে হবে কেন? আমাদের নিজের ছেলে মেয়ে হবে, তারা মা বাবা ডাকবে। আয়না বলল, আমাদের ছেলে মেয়ে হবে না। আমি বললাম, কেন হবে না? আয়না তার জবাব না দিয়ে আমার সামনে থেকে উঠে বারান্দায় চলে গেল। তার পছন্দের জায়গায় গিয়ে বসলো। তার বারান্দা বসা অর্থ 1-2 ঘন্টা সে ঝিম মেরে বসে থাকবে, হাত নাড়বে, বিড়বিড় করবে। ছোট মেয়েটার অনুপস্থিতিতে যে আমাদের জীবনযাত্রা বড় কোনো পরিবর্তন আনলো তা না, সবকিছু আগের মতো চলতে লাগলো। আয়না গুছিয়ে সংসার করে। সে যে কাজ করছে, বাসন ধুচ্ছে, কাপড় ধুচ্ছে কিংবা রান্না করছে, তা বোঝাই যায় না। তার সব কাজকর্ম নিঃশব্দ। আমি একটা ঠিক বুয়া রাখতে চেয়েছিলাম, সে রাজি হলো না। সে বলল, ওদের গা থেকে আমি নোংরা গন্ধ পাই, আমার শরীর ঘিন ঘিন করে, গন্ধ বিষয়ে আমার সমস্যা আছে। আয়নার এই কথা খুবই সত্যি। মাছের গন্ধ সে সহ্য করতেই পারে না। আমাদের বাসায় মাছ রান্না হয় না, পাশের ফ্ল্যাটের মাছ রান্নাও সে নিতে পারে না। সারাক্ষণ নাকে রুমাল চেপে দিয়ে রাখে, কিংবা নদীর পাড়ে ছাতিম গাছের নিচে বসে থাকে। আয়নার সঙ্গে আমার কথাবার্তাও তেমন হয় না। আমি প্রশ্ন করলে জবাব দেয়, তাও সবসময় না। মাঝে মাঝে অদ্ভুত করে কথা বলে, আমাকে চমকে দেয়। যেমন একদিন বলল, ফ্ল্যাট সিবিতে একটা কালো লম্বা ছেলে থাকে, দেখেছো? গোপ আছে, সবসময় মাথা নিচু করে হাঁটে, খুব সিগারেট খায়। আমি বললাম, দেখেছি। তাকে চিনো? চিনি, ওর নাম মুকশেদ।
বাংলার প্রফেসর জালাল সাহেবের শালা চাকুরির খুঁজে এসেছে। আয়না বলল, ও একটা খুনি, 5টা খুন করেছে। আমি চমকে উঠে বললাম, কি বলো তুমি? আয়না বলল, মানুষ কারণে খুন করে, টাকা পয়সার জন্যে করে, শত্রুতার জন্যে করে, আর এই লোকটা কারণ ছাড়া খুন করে। আমি বললাম, মন গড়া কথা কখনো বলবে না। মুর্শিদের মতো শান্ত, নরম এবং ভদ্র ছেলে আমি কখনো দেখিনি। আয়না বলল, সে পুলিশের হাতে ধরা পড়বে, পুলিশ তাকে খুঁজছে। আমি বললাম, টেলিপ্যাথির মাধ্যমে সব জেনে ফেলেছ নাকি স্বপ্নেই দেখেছ? আয়না বলল, কিভাবে জেনেছি আমি জানি না, তবে জেনেছি প্রফেসর সাহেব ওই খুনিটার দুলাভাই না। তিনি সব জেনে শুনে খুনিটাকে আশ্রয় দিয়েছেন। খুনিটার নাম মুর্শেদ না, তার নাম কামাল। যাদের খুন করেছে তাদের নাম কি? মেয়েটার নাম বলতে পারি, তার নাম শিউলি। মেয়েটাকে প্রথম সে পাট খেতে টেনে নিয়ে গিয়ে রেপ করেছে, তারপর খুন করেছে। আমি তাকিয়ে আছি, আয়নার উদ্ভট কথাবার্তার কোনো অর্থ করতে পারছি না। এটা কি প্যারানিয়া? আয়না বলল, তুমি কি থানার ওসি সাহেবকে বলবে যে কামাল এখানে লুকিয়ে আছে? আমি বললাম, উদ্ভট কথাবার্তা বলবে না। কোনো কারণ ছাড়া আমি ওসি সাহেবকে বলবো যে আমাদের পাশের ফ্ল্যাটে একজন খুনি ঘাপটি মেরে আছে? আয়না ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, থাক, বলতে হবে না, যা হওয়ার আপনার নিতেই হবে। কয়েকদিন আগে আর পরে খুনিটার ফাঁসি হবে। মজার ব্যাপার হচ্ছে, ফাঁসি দড়িতে ঝুলেও সে কিন্তু মরবে না, দীর্ঘ সময় ঝুলন্ত অবস্থায় বেঁচে থাকবে এবং চোখের সামনে ভয়ঙ্কর সব দৃশ্য দেখবে। তার কাছে মনে হবে সে অনন্তকালে এইসব দৃশ্য দেখছে। আমি বললাম, তুমি তার ভবিষ্যতের চোখের সামনে দেখে ফেলেছ? আয়না হাসলো, আর কিছু বলল না। আয়নার সঙ্গে খুনি মুর্শেদ বিষয়ে কথাবার্তা বলার দ্বিতীয় দিনে পুলিশ এসে মুর্শেদ এবং প্রফেসর জালাল সাহেবকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আমি প্রিন্সিপাল সাহেব এবং 4 জন শিক্ষককে নিয়ে থানায় ছুটে গেলাম। জালাল সাহেবকে অ্যারেস্ট করেছে একজন সিনিয়র শিক্ষক। ওসি সাহেব বললেন, এই ভয়ঙ্কর খুনি এখানে লুকিয়ে আছে, আমরা জানতাম না। কিভাবে টের পেলাম সেই ইতিহাস আপনাকে বলতেই হবে। জগতে কত রহস্য যে আছে। ঘটনা হয়েছে কি, শরীরটা খারাপ লাগছিল। আমি থানা থেকে দুপুরবেলা বাসায় গেলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ স্বপ্নে দেখি অতি অপরূপ এক মেয়ে আমাকে বলছে, ওসি সাহেব ঘুম থেকে উঠুন, ভয়ঙ্কর খুনি কামাল কোথায় আছে আমি জানি, এই হলো ঠিকানা। সে ঠিকানা বলল, একবার না কয়েকবার। আমার ঘুম ভাঙল, ইউনিফর্ম পরলাম, পুলিশ নিয়ে ফ্ল্যাট ঘেরাও করলাম, হারামজাদাকে পেয়ে গেলাম। আমার স্ত্রী যে অস্বাভাবিক ক্ষমতা নিয়ে এসেছে এই বিষয়ে আমার কোনো সন্দেহ কখনোই ছিল না। ক্ষমতার ব্যাপ্তিতে কতটুকু তা ধরতে পারছিলাম না। প্যারানর্মাল জগতে সাইকিক ক্ষমতা সম্পন্ন অনেক মানুষ উদাহরণ আছে, ডকুমেন্টেড সব ঘটনা। রাশিয়ার ভেলাইভ নামের একজন শৌখিন চিত্রকর পদার্থবিদদের সামনে 3 মিনিট লেভিস্টেশনে ছিলেন। মেঝে থেকে 1 ফুট উঁচুতে ভেসে মাধ্যাকর্ষণ শক্তিকে কাঁচকলা দেখিয়েছেন। সায়েন্টিস্টরা কিছুই ধরতে পারেনি। আমেরিকান এবিসি টেলিভিশন মার্থা নামের এক 8 বছর বয়সী একটি মেয়েকে নিয়ে 1 ঘন্টার প্রোগ্রাম করেছিল। সে যে কোনো মানুষের দিকে তাকিয়ে মানুষটা কি ভাবছে বলতে পারত। এই মেয়েটি অদ্ভুত একটা কথা বলতো। সে বলতো, মানুষের মনের কথা বোঝার ব্যাপারটাই তাকে আয়না সাহায্য করে। ঘরে আয়না না থাকলে সে কিছু বলতে পারে না। সে বলতো, পৃথিবীতে যেমন একটা জগৎ আছে, আয়নার ভিতরে একটা জগৎ আছে। আয়নার মানুষটা পৃথিবীর মানুষের মতোই, তবে তাদের অনেক ক্ষমতা। আয়নার ভিতরে জগতে কোনো পাপ নেই, পৃথিবীতে পাপ আছে। মার্থাকে জিজ্ঞেস করা হলো, পাপ কি? উত্তরে মার্থা ভুর্তুকোচকে বলল, পাপ হচ্ছে ঈশ্বরের অন্ধকার, ডার্ক সাইড অফ গড। আমার স্ত্রী আয়নার কি মাথার কথা আয়নার জগতের কোনো মানবী? আমি তার উত্তর জানি না, তবে আঙুরের মতো আমিও এক রাতে আমার স্ত্রীকে আয়নার ভেতরে ঢুকে যেতে দেখলাম। ঘটনাটা এরকম, আয়না তার ঘরে বসেছিল, তার সামনে বড় একটা আয়না। সে এক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে আছে। আমি দূর থেকে দেখছি। আমার দিকে সে পিছন ফিরে বলে, আমাকে দেখছে মা। আমি দেখলাম। সে আয়নার কাছে টেনে নিল, আয়না চুমু খেলো এবং চলে গেল আয়নার ভেতর। ব্যাপারটা এত সহজে ঘটল যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আমার মনে হলো আমি অজ্ঞান হয়ে যাব। আমি কোনো রকমে বারান্দায় এসে দাঁড়ালাম। কি আশ্চর্য, বারান্দায় আয়না হাঁটুর উপর মাথা রেখে ক্লান্ত ভঙ্গিতে বসে। সে আমাকে দেখে বলল, কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কোনো কারণে কি ভয় পেয়েছ? আমি উত্তর দিলাম, না। আমি তার দিকে তাকিয়ে আছি। আয়না বলল, বসো এখানে। আমি বসলাম, আর তখনই মনে হলো আমার সামনে জগৎ অদৃশ্য হয়ে গেছে। চোখে স্পষ্ট কিছুই দেখছি না, চলে গেছি কোনো অন্য ভবনে। সেই ভবনের আলো নরম, সব কিছু ছায়া ছায়া অস্পষ্ট। আমি বললাম, কোথায় আছি?
আয়নার গলা শুনতে পেলাম। সে বলল, এই তো আমার পাশে, আমার হাত ধরো। আমি আয়নার হাত খুঁজে পেলাম না, তাকে স্পষ্টভাবে দেখছিও না। আবার বললাম, আমি কোথায়? আয়না বলল, আমরা আয়নার ভেতর চলে এসেছি, এখন থেকে আয়নার ভেতর থাকবো। ভালো হয়েছে কি না? উল্টো করে লেখা অংশে এখানে সমাপ্তি। মিসির আলি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। উল্টো লেখা দীর্ঘ সময় পড়ার কারণে তার মাথা খানিকটা জট পাকিয়ে গেছে। চারপাশের জগৎ দুলছে, বুক ধকধক করছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে মাথাকে সুস্থির হতে দিতে হবে। মিসির আলি চোখ বন্ধ করলেন। এর মধ্যে মা ঢুকলো মাজেদ। মাজেদ বলল, স্যার ঘুম গেছেন? মিসির আলি বললেন, না। ঢাকায় কবে যাবো স্যার? আজই যাব। আমার স্যান্ডেল কিনে দেব। স্যার মাথা মালিশ করে দিব? না, এখন বিরক্ত করিস না, আমি একটা বিষয় নিয়ে চিন্তা করছি। চলে যাব? হ্যাঁ। মাজেদ চলে গেল না, তার সামনে হাঁটাহাঁটি করতে লাগলো। মিসির আলি চোখ বন্ধ করেই বুঝতে পারছেন সে এখন কোথায়। যদিও মাজেদ হাঁটছে নিঃশব্দে। এই তো সে এখন জানালার কাছে দাঁড়িয়ে আছে। মিসির আলি চোখ মেললেন। মাজেদ ঘরে নেই, ঘর ফাঁকা। মস্তিষ্ক তাকে বিভ্রান্ত করেছে। মিসির আলি আবারও চোখ বন্ধ করলেন। এই অবস্থাতেই ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে কয়েকটা ছাড়া ছাড়া স্বপ্ন দেখলেন। একটি স্বপ্নে বিশাল আয়নার ভেতর থেকে বাচ্চা মেয়ে বের হয়ে এলো। স্বপ্নে সব কিছুই স্বাভাবিক মনে হলো। আয়নার ভিতর থেকে মেয়ে বের হয়ে আসার ঘটনাটা মিসির আলির কাছে স্বাভাবিক মনে হলো। বাচ্চা মেয়েটি বলল, আমাকে চিনছেন? মিসির আলি বললেন, তুমি মার্থা। আমি কোথায় থাকি জানেন? জানি, আয়না জগতে। আমাকে নিয়ে যে বইটি লিখেছে সেই বই আপনি পড়েছেন? পড়েছি। বইটার নাম বলুন। বইটার নাম লিটল গার্ল ফ্রম দ্য মিরর। আমি যাই। কোথায় যাবে? যেখানে থেকে এসেছি সেখানে যাব। মেয়েটি আয়নার ভেতরে ঢুকে গেল। ঘুমন্ত মিসির আলিকে ডেকে তুললেন তরিকুল ইসলাম। তিনি বললেন, চেয়ারে বসে ঘুমাচ্ছেন, এটা কেমন কথা? ভাই সাহেব, শরীরটা খারাপ? মিসির আলি বললেন, শরীর ঠিক আছে। আপনার শরীর মোটেও ঠিক নাই। শরীর ঠিক থাকলে কেউ চেয়ারে বসে ঘুমায় না। আসুন, বিছানায় শুয়েও থাকবেন। মাজেদকে বলছি পায়ে তেল মালিশ করে দিবে। সে কোনো অসুখে পায়ে তেল মালিশ মহৌষধ, যে কোনো অসুখে। ভাই, আমি ভালো আছি। আপনি বললে তো আর হবে না। আমি বুঝতে পারছি সমস্যা আছে। হাত ধরে ওঠেন তো। মাথা চক্কর দিয়ে উঠল। তিনি কিছুক্ষণের জন্য জ্ঞান হারালেন। জ্ঞান ফিরে দেখেন বিছানায় শুয়ে আছেন। প্রচণ্ড ঠান্ডাতেও তরিকুল ইসলাম পাখা নিয়ে প্রাণপণে বাহওয়া করছেন। তরিকুল ইসলামের পাশেই তার স্ত্রী চিন্তিত মুখে দাঁড়িয়ে, ভদ্রমহিলার হাতে পানির গ্লাস। মাজেদি সর্বশক্তি দিয়ে পায়ের পাতায় তেল ঘষে যাচ্ছে। শুধু আয়নাকে কোথাও দেখা গেল না। মিসির আলি বললেন, খুবই বিব্রত বোধ করছি। আপনাদের সবাইকে হঠাৎ চিন্তার মধ্যে ফেলে দিলাম। এখন আমি ভালো আছি, খুবই ভালো। তরিকুল ইসলাম বললেন, কোনো কথা বলবেন না, ডাক্তার এসে পরীক্ষা করবে। ডাক্তার আনতে লোকিয়েছে। আপনি চোখ বন্ধ করে শুয়ে থাকুন। আপনি অজ্ঞান হয়ে আমার ঘাড়ে পড়লেন, কইলজাটা নড়ে গেল, ভেবেছে আপনি মারা গেছেন। মিসির আলি লজ্জিত ভঙ্গিতে হাসলেন। তারিকুল ইসলাম বললেন, মন্দের মধ্যে একটা ভালো খবর শোনেন। নবীনগর থেকে পাবদা মাছ নিয়ে এসেছে। আগেই খবর দিয়ে রেখেছিলাম, আজ এনেছে। খাওয়ার দরকার নাই, এ মাছ চোখে দেখাও শান্তির ব্যাপার। এক একটা মাছের সাইজ বোয়াল মাছের কাছাকাছি। ঠিক মতো রাঁধতে পারবো কি না চিন্তায় অস্থির হয়ে আছি। তরিকুল ইসলাম সাহেবের স্ত্রী বললেন, মাছের কথা এখন বাদ থাকুক। তরিকুল ইসলাম বললেন, বাদ থাকবে কি জন্যে? এত বড় পাবদা মাছ তুমি তোমার জন্মে দেখছনি? সেই মাছের গল্প করব না তো কি গল্প করব? তোমার বাপের বাড়ির গল্প করব? তোমার এক ভাই যে ঘুষ খেয়ে জেলে গেছে সেই গল্পি? এইসব কি কথা? মিথ্যে বলেছি, মিথ্যে বলে মাটি খাই। আর যদি সত্যি বলে থাকি, তুমি মাটি খাবে। মিসির আলি চোখ বন্ধ করলেন। মনে হচ্ছে কিছুক্ষণের জন্য ঘুমে পড়াই উত্তম। ঘরে মনে হয় আয়না ঢুকেছে। মিষ্টি ঘ্রাণ পাওয়া গেছে, কদম ফুলের ঘ্রাণ। তরিকুল ইসলামের হইচই থেমেছে। তার স্ত্রী মনে হয় কাঁদছেন, কান্নার আওয়াজ আসছে। আয়না বলল, বাবা মা, তোমরা দুজনই ঘরে থেকে যাও। ওনার ভালো ঘুম দরকার। আরাম করে কিছুক্ষণ ঘুমালেই শরীর ঠিক হয়ে যাবে। আমি আছি ওনার পাশে। মাঝেদি তুমিও যাও, পায়ে তেল ঘষতে হবে না। তুমি যেভাবে তেল ঘষছো মনে হচ্ছে পায়ের চামড়া ঘষে তুলে ফেলবে। মিসির আলি চোখ মেললেন। তরিকুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে চলে গেলেন। মাজেদ চলে যাচ্ছে। আয়না দাঁড়িয়ে আছে। তাকে এখন ইন্দ্রাণীর মতো লাগছে। আয়না বলল, স্যার, আমি আপনার কপালে হাত রেখে বসে থাকবো, আপনার ভালো লাগবে। আয়না কপালে হাত রাখলো। কি ঠান্ডা হাত। ঘুমে মিসির আলির চোখ বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে তিনি আলস্য ও আরামের আশ্চর্য এক জগতে ঢুকছেন। স্যার, বলো আয়না, আপনার ছাত্র এসেছে, খবর পেয়েছেন? পেয়েছি। আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন শুনে সে কি ভয় যে পেয়েছে। এরকম ভয় শুধু পশুরাই পায়, মানুষ পায় না। পশুরা মানুষের চেয়ে কি বেশি ভয় পায়? জি স্যার, ওরা ভয়ঙ্কর এক ভয়ের জগতে বাস করে।
তুমি ওদের মনের কথা বুঝতে পারো? না, ওদের মনে ভয়ের বাইরে তেমন কোনো আবেগও অবশ্যই নেই। অনেক মানুষের মনের কথাও আমি ধরতে পারি না। কি ধরনের মানুষ? নিম্ন শ্রেণীর মানুষ, ওরা পশুর মতোই। স্যার, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। চোখ বন্ধ করে কথা বলতে আমার ভালো লাগছে। তাহলে কথা বলুন। তুমি কথা বলো, আমি শুনি। আয়না বলে, আপনার ছাত্র প্রায় আমাকে বলতো, পৃথিবীটা মায়া ছাড়া কিছু না। পৃথিবী কি মায়া? আমাদের চারপাশে যা ঘুরছে সবই মায়া। মিসির আলী বললেন, সাধু সন্ন্যাসীরা এরকম বলেন, এখন বিজ্ঞানীরাও বলেন। বলছেন? আয়না বলল, বুঝিয়ে বলবেন। মিসির আলী বললেন, তুমি আমার মাথার কাছে বসে আছো। আমি পঞ্চ ইন্দ্রিয়া দিয়ে তোমার উপস্থিতি বুঝতে পারছি। চোখ দিয়ে দেখছি, তোমার গলার স্বর শুনছি, ঘ্রাণ পাচ্ছি, স্পর্শ করেও জানিয়েছি। আমার ব্রেন পঞ্চ ইন্দ্রিয় থেকে আসা সিগন্যালকে ব্যাখ্যা করছে তোমার উপস্থিতি হিসাবে। সব সিগন্যালই কিন্তু ইলেকট্রিক্যাল। আয়না বলল, ব্রেইন তো সিগন্যাল পাচ্ছে যে আমি আছি, তাহলে আমি মায়া হব কেন? মিসির আলী বললেন, তুমি স্বপ্ন দেখো না? যে দেখি। স্বপ্নেও ব্রেন সিগন্যাল প্রায় বলে, দৃশ্য দেখে। আমরা কিন্তু স্বপ্নকে বলি মায়া। হ্যাঁ, বলি। স্বপ্ন যদি মায়া হয়, তাহলে জাগ্রত অবস্থায় যা দেখছি তাও মায়া, ঠিক না? ঠিক। আমরা পৃথিবী দেখি 7 রঙে, একটা গরু দেখে সাদা কালো। তাহলে তুমি বলো, আমাদের জগৎ কি রঙিন না, সাদা কালো? আপনি কি বলতে চাচ্ছেন বুঝতে পারছি না। আচ্ছা, বুঝতে পারছি। এখন এই দাঁড়াচ্ছে না রঙের ব্যাপারটাও মায়া? জি। তুমি নিজেকে অতি রূপবতী হিসেবে মাঝে মাঝে দেখাও। ব্রেইনের ইলেকট্রিক সিগন্যাল প্রভাবিত করে এটা করো, সেটাও মায়া। তেমন রূপবতী তুমি না। স্যার, ঘুমিয়ে পড়ুন। মিসির আলী সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন। ডাক্তার চলে এসেছে। আয়না বলল, ডাক্তার সাহেব, আপনি অপেক্ষা করুন, বারান্দায় বসুন, চা খান। স্যার ঘুমোচ্ছেন, ঘুমের মধ্যে তাকে ডিস্টার্ব না করাই ভালো। মিসির আলী স্বপ্ন দেখছেন। স্বপ্নে আয়না মেয়েটি তার সঙ্গে কথা বলছে। স্যার, আপনি কি আমাকে চিনছেন? হ্যাঁ, চিনেছি। তুমি আয়না। আমি কোথায় থাকি জানেন? এখানেই থাকো। না, আমি থাকি আয়নার ভেতর, মাঝে মাঝে আয়না থেকে বের হয়ে আসি। ভালো তো? হ্যাঁ, খুব ভালো। আমি যখন আয়নার ভেতর থাকি খুব ভালো থাকি। ভালো থাকাটা জরুরি, আর কিছুই জরুরি না। আমি একটা মায়া। হ্যাঁ, শুধু তুমি একা না, আমরা সবাই মায়া। সেও মায়া তৈরি করেছেন। স্যার, কেন করেছেন? আয়না, আমি জানি না। স্যার, আমি এখন আয়নার ভেতরে ঢুকে যাব, আর কেউ আমাকে পাবে না। আপনি ঘুমান। মিসির আলী ঘুমোচ্ছেন। ঘুমের মধ্যে শুনছেন অনেক দূরে কোথাও অপূর্ব সঙ্গীত হচ্ছে। এই সঙ্গীত কি আয়নার ভেতর হচ্ছে? মিসির আলীর ঘুম পাতলা হয়ে এসেছে। তিনি এখন আছেন নিদ্রা ও জাগরণের মাঝামাঝি। এই সময়টা অদ্ভুত। তখন অদ্ভুত সব ঘটনা ঘটে। কেকুল নামের এক বিজ্ঞানী এই সময় স্বপ্ন দেখলেন একটা সাপ বারবার তার লেজ কামড়ে ধরছে এবং ছেড়ে দিচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন কেউ একজন তাকে বেনজিনের রিং স্ট্রাকচার বুঝিয়ে দিচ্ছে। তার ঘুম ভাঙল। তিনি কাগজে বেনজিনের স্ট্রাকচার লিখলেন। আরেক রাশিয়ার বিজ্ঞানী স্বপ্নে পেলেন পেরিওডিক টেবিল। মিসির আলীও কি কিছু পাবেন? তিনি অস্পষ্ট গলায় ডাকলেন, আয়না, আয়না। স্যার, আমি আপনার পাশেই আছি। তুমি আমার ছাত্রকে খবর পাঠাও, সে যেন চলে আসে। আয়না বলল, আমি তাকে খবর পাঠিয়েছি। মিসির আলী বললে, আমি তোমার রহস্য সমাধান করতে চাচ্ছি। তুমি কি আমাকে সাহায্য করবে? আমি একা পারছি না। আয়না বলল, আমি স্যার সাহায্য করব। ডাক্তার একজন না, 2 জন এসেছে। একজন MBBS ডাক্তার, আরেকজন হোমিওপ্যাথি। তরিকুল ইসলাম জানালেন, কবিরাজ রোহিণী বাবুকে খবর পাঠানো হয়েছে, উনিও চলে আসবেন। ত্রিমুখী চিকিৎসা হবে। তার প্রেশার মাপা হলো, সুগার মাপা হলো, সবই নর্মাল। মিসির আলী বললেন, আমি খুব ভালো আছি। হঠাৎ মাথা চক্কর দিয়ে উঠেছে, এর বেশি কিছু না। আপনারা ব্যস্ত হবেন না। হবে, একবার যার মাথা চক্কর ধরে দিয়েছে আর একবার দিতে পারে। আপনারা বিশ্রাম করেন, খাওয়া দাওয়া করেন। এমন পাবদা মাছ খাওয়াবো, মৃত্যুর সময় মনে হবে পৃথিবীতে কী জিনিস খেয়েছি। এক একটা পাবদা মাছ বোয়াল মাছের চেয়ে বড়। আপনারা বললেন, মার হাবা। 2 ডাক্তার আনন্দিত গলায় বলল, মার হাবা। গল্পের পরের মোড়। রাত 9টা। মিসির আলী গরম চাদর গায়ে দিয়ে বারান্দায় বসেছেন। মাটির হাঁড়িতে তুষের আগুন করে তার পায়ের কাছে রাখা হয়েছে যাতে তিনি পা গরম করতে পারেন। ফ্ল্যাক্সে চা দেয়া হয়েছে। মিসির আলী পান খান না, তারপর পানের পাটায় পান দেয়া হয়েছে। আয়না বসেছে তার সামনে। সে গায়ে চাদর দেয়নি, সম্ভবত তার তেমন শীত লাগে না। আয়না বলল, স্যার, একটা পান বানিয়ে দিই, পান খান। মিসির আলী বললেন, দাও। আয়না পান বানাতে বানাতে বলল, আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দেব, এইটুকু সাহায্য আপনাকে করব, কিন্তু নিজ থেকে কিছু বলবো না। ঢুকে যাও। এটা কি সত্যি? জি,
অর্থাৎ আয়নার কথা বলেছে। মিসির আলী বললেন, এটাই সত্যি হবার কোনো কারণ নেই। আয়না জিনিসটা কি? একখণ্ড গ্রাস, যেখানে পাড়া লাগানো হয়েছে যাতে আলো প্রতিফলিত হয়। তুমি সেখানে ঢুকতে পারো না। আয়না বলল, মার্থা মেয়েটা কিভাবে ঢুকতো? মিসির আলী বললেন, মার্থার ব্যাপারটা আমার ছাত্র পুরোপুরি জানে না, কাজেই তুমিও জানো না। এর মধ্যে অনেক মিথ্যা আছে। আমেরিকা ডিউক ইউনিভার্সিটি প্যারাসাইকোলজি প্রফেসর এরান সিমসন তাকে নিয়ে একটা বইও লিখেছেন। বইটার নাম মার্থা ডিসাইড। এই নামে সহজ বাংলা হচ্ছে মাথার বিষয়ক ধাপলাবাজি। বইটা আমার কাছে আছে, তুমি পড়ে দেখতে পারো। আয়না বলল, মার্থা মিথ্যা করে বলেছে সে আয়নার ভেতর থাকে। মিসির আলী বললেন, সে নিতান্তই বাচ্চা একটা মেয়ে। বাচ্চারা কল্পনার জগতে বাস করে, সে কল্পনা করেছে। স্যার, আমি তো বাচ্চা মেয়ে না। মিসির আলী বললেন, বড়রাও কল্পনা করে। সিজিওফ্রেনিক রুগীরা শুধু যে কল্পনা করে তা না, তারা সেই জগতে বাস করে। এখন আমার দ্বিতীয় প্রশ্ন, মাঝে মাঝেই তুমি ঘরের দরজা জানালা বন্ধ করে 2-3 দিন কাটিয়ে দাও, তখন কি করা হয়? আয়না বলল, আমি কিছু করি না, আয়নার ভিতরে ঢুকে পড়ি, ওই জগতে থাকি। ধরে নিলাম তুমি আয়নার জগতে থাকো, বের হয়ে আসো কেন? স্যার, আমি নিজের ইচ্ছায় আয়নায় ঢুকতেও পারি না, বের হতেও পারি না। ঘটনাটা ঘটানো হয় আপনি। আমি যদি নিজের ইচ্ছায় ঢুকতে পারতাম তাহলে কারোর সামনে ঢুকতাম না, কাউকে ভয় দেখাতাম না। মিসির আলী সিগারেট ধরালেন। আয়না বলল, স্যার, প্রশ্ন করুন। তুমি যে তরিকুল ইসলাম সাহেবের পালক মেয়েটা নিশ্চয়ই তুমি জানো? জি, জানি। তোমার আসল বাবা মাদের বিষয়ে জানো না? জানি না। তারা এই পৃথিবীর মানুষ নাকি আয়না জগতের মানুষ? আয়না জগতের মানুষ হওয়ার সম্ভাবনা আছে। মিসির আলী বললেন, আয়না জগৎটা কেমন? আয়না বলল, কেমন বলতে পারবো না। যখন আপনাদের সঙ্গে থাকে তখন আয়না জগতের কথা তেমন মনে থাকে না। সেই জগৎটা ছায়া ছায়া, শান্তির জগৎ মনে হয়। যেখানে ক্ষুধা তৃষ্ণা নেই, সেখানে সবাই একা থাকে। একা থাকে? জি, একা থাকে। এটা মনে আছে। স্যার, একটা কাজ করুন না, আপনি আমাকে হিপনোটিক সাজেশন দিয়ে আয়না জগতে নিয়ে যেতে পারেন কিনা দেখুন। আপনি মনে মনে এই কথা ভাবছেন বলেই বললাম। মানুষের মনের কথা তুমি ধরতে পারতে? প্রথম যখন আয়না জগতে যাই এবং সেখান থেকে বের হয়ে আসি তখন থেকে পারি। আয়না জগতে সবাইকে একা একা থাকে, এইভাবেই একজনের সঙ্গে অন্যজন যোগাযোগ করে। মানুষ একসঙ্গে থাকে বলেই এমন ক্ষমতা তাদের প্রয়োজন হয়নি। তাছাড়া এই জগতে মোবাইল ফোনও আছে। মিসির আলী মাটির হাড়ির উপর পা রাখলেন। রাত বাড়ার সঙ্গে শীত বাড়ছে, পা ঠান্ডা হয়ে আসছে। আয়না বলল, বোতলে গরম পানি ভরা দেই? ভরা আছে। একটা বোতল এনে দেবো কোলে রাখবেন? দরকার নাই। স্যার, আরও কোনো প্রশ্ন করবেন? মিসির আলী বলল, কোনো লাইনে প্রশ্ন করব ধরতে পারছি না। তোমাকে প্রশ্ন করার 2টি লাইন আছে। প্রথম লাইন, তুমি ডিলিউশন এর শিকার, অসুস্থ একটা মেয়ে যে নিজের জন্য ভ্রান্তির এক জগৎ তৈরি করেছ। সে তার ভ্রান্তির জগতে বাস করে এবং পৃথিবীর রিয়েলিটির সঙ্গে সে যুক্ত না। কিছু ড্রাগস আছে এ ধরনের জগৎ তৈরি করে, যেমন LSD। আর দ্বিতীয় লাইন হচ্ছে, স্বীকার করে নেওয়া তুমি সত্যি সত্যি আয়না জগতের বাসিন্দা, সেখানেই থাকো, মাঝে মাঝে সেখান থেকে বের হয়ে আসো। আমার সমস্যা হচ্ছে আমি কোনোটাই গ্রহণ করতে পারছি না। অন্ধকার ঢিল ছোড়া আমার স্টাইল না। আমি লজিক ব্যবহার করি। লজিক পাশা খেলা না। লজিক অন্ধকারে ঢিল ছোড়ে না। আমি আজ রাতটা চিন্তা করব, কাল আরও কিছু প্রশ্ন করব। আমার ছাত্র তখন সঙ্গে থাকবে। হিপনোটাইজ করবেন না? করব। তোমাকে আর আমার ছাত্রকে একসঙ্গে করার চেষ্টা করব। স্যার, আজকে অধিবেশনের কি এখানেই সমাপ্তি? হ্যাঁ। আমি কি চলে যাব? চলে যাও। আপনি এখানেই থাকবেন? হ্যাঁ। শীতের মধ্যে বসে থাকতে ভালো লাগছে। তোমাদের বারান্দাটা সুন্দর। ঢাকা যখন চলে যাব তখন বারান্দাটা মিস করব। আয়না বলল, স্যার, আরেকটা সিগারেট ধরান। সিগারেট শেষ না হওয়া পর্যন্ত আপনার সঙ্গে থাকি। আপনার গল্প শুনি। কি গল্প শুনবে? যে কোনো গল্প। রূপকথা? বলুন। আপনার রূপকথা সাধারণ রূপকথা হবে না, এর মধ্যে অন্য কিছু থাকবে। মিসির আলী বললেন, ডিলিউশনের জগৎ নিয়ে কথা বলি। মানবজাতির একটা অংশ সবসময় ডিলিউশনের জগতে বাস করে। এদের মধ্যে বিখ্যাত সায়েন্টিস্ট আছেন, সঙ্গীতজ্ঞ আছেন, লেখক, চিত্রকর আছেন। কাজেই তুমি ভেবো না যে তুমি একা এবং অদ্বিতীয়। স্যার, আমি ভাবছি না। আবার একদল আছে যারা অন্যের ভিতর কঠিনভাবে ভ্রান্তি ঢুকিয়ে দেয়। এই সবচেয়ে বড় উদাহরণ হলো পারস্যের হাসান সাকবা। এই হাসান সাকবা পাহাড় ঘেরা এক সমতল ভূমিতে গোপন বেহেশত তৈরি করেছিল। সে বেহেশতে অপূর্ব বাগান ছিল, দুধ, মধু এবং শরাবের নাহর ছিল। 16-17 বছরে অতি রূপবতী নগ্ন যুবতীরা ছিল। হাসান সাব্বা তার কিছু নির্বাচিত শিষ্যদের এই বেহেশতে প্রবেশের অনুমতি দিতেন, তবে বেহেশতে ঢোকার আগে তাদের সিনোজেটিক ড্রাগ হ্যাশিস অর্থাৎ ভাঙে শরবত খাওয়ানো হতো। এই জিনিসটা বিকট। শিষ্যরা পুরোপুরি এক ভ্রান্তির জগতে চলে যেত। হাসান সাকবা পরে এদের গোপন হত্যাকাণ্ড ঘটাতেন। হাসিসা থেকে আরবি হালাসিন
সেখান থেকে ইংরেজি শব্দ আসেইন, অর্থাৎ গুপ্তঘাতক, আসাসিন। ওকে, এই দলটিকে ধ্বংস করার অনেক চেষ্টা করা হয়, কেউ পারেনি। অনেক পরে মঙ্গল নেতা হালাকু খান তাদেরকে পুরোপুরি ধ্বংস করেছিলেন। গল্প শেষ করে মিসির আলি হাসলেন। আয়না বিস্মিত হয়ে বলল, স্যার হাসছেন কেন? মিসির আলি বললেন, তোমাকে ভ্রান্তির জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য একজন হালাকু খা দরকার। আমি হালাকু খা না, আমি বৃদ্ধ মিসির আলি।